আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে অনেক দিন পরে আমরা একটা দাওয়াতের জন্য প্রিপারেশন নিচ্ছি, আর কিভাবে নিচ্ছি কি করছি সব আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভিডিও লাস্ট পর্যন্ত আপনারা থাকবেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত হবেন, কারণ আমরা এখানে অনেক সহজে কিভাবে একটা দাওয়াত প্রিপারেশন করতে হয় তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আসসালামু আলাইকুম, সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আসলে আমার ছেলের জন্মদিন, বড় ছেলের জন্মদিন। তো জন্মদিন হিসেবে আমি তেমন জন্মদিন পালন করি না, কিন্তু আমি বাসায় আমার বাচ্চাদেরকে ভালো মন্দ একটু রান্না করে খাওয়াই, এটাই আর কি। তো যাই হোক, তার ওর জন্য আজকে আমার এই স্পেশাল রান্নাগুলো। তো আমি ওর জন্য নাস্তাগুলো বানাচ্ছি, আমি আর তিশা মিলে বানাচ্ছি। হ্যাঁ আম্মু ঠিকই বলেছে, আমরা তামিমের জন্মদিন উপলক্ষে কিছুটা ভালো ভালো খাবার তৈরি করছি, কারণ আমরা খাবার বাইরে কেনার চাইতে ভালো ঘরে তৈরি করতে বেশি পছন্দ করি। কারণ সবাই ঘরে মিলেমিশে খাবারগুলো তৈরি করার মধ্যে যে আনন্দ পাওয়া যায়, বাইরে থেকে কিনে আনলে ওই আনন্দটা পাওয়া যায় না। এই জন্য আর এখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম চিকেন ফ্রাই। আর এই KFC স্টাইলে চিকেন ফ্রাই করার জন্য আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি, আদা রসুন বাটা আর একটু গোলমরিচ পাউডার, লাল মরিচ আর জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব রকমের মশলা দিয়ে তারপর এটাকে ম্যারিনেট করেছি। মেয়োনিজ আর টমেটো সসও দিয়েছিলাম। আর এখন এখানে দুধ দিয়ে ভালোভাবে এটাকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতন, তাহলে চিকেন ফ্রাইটা অনেক বেশি ভালো হয় খেতে। ছেলে কিন্তু চাইছে না যে ওর জন্য কোনো কিছু তৈরি করি, তাই না? তোমার ভাই কি বলে? হ্যাঁ, ও এগুলো তৈরি করা পছন্দ করে না, কিন্তু খাওয়ার সময় কিন্তু ওই বেশি খায়। ঠিক বলেছে আসলে, কিন্তু ও ভাবে কি এটা আমরা জন্মদিন পালন করছি। আসলে কিন্তু কোনো জন্মদিন পালন করি না আমি কখনোই। আমি জন্মদিনের সময় একটু বাচ্চাদেরকে একটু সুন্দর করে একটু গুছিয়ে কিছু রান্না করে খাওয়াতে পছন্দ করি। আসলে জন্মদিনের সময় আমরা একটু এই দিন উপলক্ষে আমরা কিছু ভালো ভালো খাবার তৈরি করি, কারণ সবাই মিলে একসাথে যে খাবার তৈরি করার মধ্যে যে একটা আনন্দ পাওয়া যায়, যে একটা অনুভূতি, ওটা আপনি কখনো বাইরের রেস্টুরেন্টে গিয়ে অথবা বাইরে থেকে কিনে এনে খাবার খেয়ে ওই আনন্দটা পাওয়া যায় না। সত্যি বলেছো। হ্যাঁ, আর এখন আমি কেটে নিচ্ছি পেঁয়াজ, গাজর, এগুলো সব কিছু আজকে আমাদের সব রেসিপিতে দরকার হবে। এই জন্য একবারেই আমরা কেটে রেখে দিচ্ছি যাতে একটু ঝামেলা কম হয়, যেহেতু অনেকগুলো খাবার একসাথে তৈরি করছি এই জন্য। এই গাজর আগে আম্মু ছুরি অথবা বটি দিয়ে চপিং করতো, কিন্তু তখন এত ভালো চপ হতো না। আর আজকে এই চপারটা দিয়ে কি সুন্দর করে চপ করা গেছে গাজরগুলো। আমি ওটাতে মেলা থেকে আম্মুকে দিয়ে জোর করে কিনাইছি। আম্মু বলে এটা কোনো কাজে লাগবে না, তুমি শুধু শুধু আমার টাকা নষ্ট করছো। আমি বলছি যে না, এটা কাজে লাগবে। এখন তুমি কি বলতেছো? সত্যি আসলে 50 টাকা জিনিস যে এতটা কাজ করবে এটা আমি ভাবতেও পারি নাই। হ্যাঁ, দেখতে দেখতে আমি সবগুলো সবজি কেটে ফেলেছি আর কেটে রেখে দিয়েছি আলাদা আলাদা করে। আর এখন এখানে কিমা ভুনা করছি, কারণ কিমা ভুনা দিয়ে একটা রেসিপি তৈরি করব। এই জন্য প্রথমে পেঁয়াজটাকে একটু নরম করে নিয়েছি, তারপর রসুন, আদা রসুন বাটা আর হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এরপর এর সাথে দিয়ে দিয়েছি কিমাতে কিন্তু এক ফোঁটাও পানি থাকতে পারবে না, একদম ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। এটা কিন্তু আম্মু রেসিপি। আর এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর একটু মরিচের গুঁড়া। আমাদের এই মরিচের গুঁড়াটা কোনো ঝালই নেই, এই জন্য আমি একটু বেশি করে দিতে হয়েছে। আজকে বোঝা গেছে যে তুমি কতটা ভালো রান্না করতে পারো। তুমি তো ভালোই রান্না করছো দেখতেছি। হ্যাঁ, আমি তোমার থেকেই শিখেছি কিমাটা কিভাবে রান্না করতে হয়। এখন আমার মনে ছিল, কারণ এডিট করতে করতে সবসময় আমার মনে থেকেই যায়। সত্যি আসলে আমি যাই রান্না করি না কেন, ও আসলে সবকিছু এডিট করে। তো তো ও দেখতে দেখতে কিসের পরে কি কি দেই, কতটুকু পরিমাণ দেই, সবটাই এখনো বুঝে গেছে। শুধু একটা জিনিসই মনে থাকে না, লবণ। আমি যে এই খাবারই রান্না করি ওই খাবারে লবণ থাকে না। আপনার সামনে দেখতে পাবে আমি যে কি একটা ঘটনা ঘটিয়েছি। সত্যি আসলে। আর এখানে আমরা এখন চিকেন ফ্রাই করার জন্য ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তারপর আবার এই যে এখানে কিছুটা ময়দা নিয়েছি, ময়দা নিয়ে তারপর ওগুলোকে কোট করে দিয়েছি। কি সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ, আর ময়দাতে কিন্তু অবশ্যই লবণ, জিরা আর লাল মরিচ পাউডার দিয়ে ভালোভাবে মানে মিশিয়ে তারপরে এই যে চিকেন ফ্রাইটা করতে হবে, এতে করে চিকেনের ইয়াটা ভালো হয়। আমরা চিকেন ফ্রাইয়ের ময়দার ভিতরে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আমাদের একটু লবণ কম পড়েছিল। না, এতে অসুবিধা হয়নি যেহেতু তুমি ম্যারিনেটের সময় লবণ দিয়েছো। হ্যাঁ, অতটা অসুবিধা হয়নি, একটু কম পড়েছে। আর এখানে এখন আমরা বানিয়েছি পটেটো ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি। এখানে প্রথমে একটু লবণ দিয়ে দিয়েছি, এরপরে লাল মরিচ পাউডার দিয়েছি। এখানে আমরা গোলমরিচ দিতে আসলে ভুলে গিয়েছি, আর আম্মু গোলমরিচ খেতে একদমই বেশি পছন্দ করে না, এই জন্য দিতেও চায় না। আমার গোলমরিচটা দিতে মনে ছিল, আমি ইচ্ছা করে দেই নাই।
হ্যাঁ, আমি আম্মুকে বলছি আম্মু তুমি গোলমরিচ দিলে না, আম্মু বলে যে না। আর এরপরে দিয়েছে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে আমরা মিশিয়ে নিয়েছি। আর এর আগে কিন্তু আলুটাকে আমরা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এক ফোঁটাও পানি থাকতে পারবে না। আর এখানে আমাদের KFC স্টাইলে চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে সুন্দরভাবে একদম। এখন হয়তো ভাবছেন এত ছোট ছোট কেন চিকেন ফ্রাই করলাম, তো সেটারও এখন বুঝতে পারবেন কি কেন ছোট ছোট করে করেছি। সেটারও একটা রহস্য আছে, রহস্যটা দেখতে দেখতে সামনে টের পাবেন যে আমরা কেন KFC স্টাইলের এই চিকেন ফ্রাইগুলো ছোট ছোট করে বানিয়েছি। আর এরপরে দেখেন এখানে আম্মু আলু ফ্রাইগুলো করার জন্য আলুগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছে। আর এক সময় তো আমার মনে হচ্ছিল যে এখানে সবগুলো কর্নফ্লাওয়ার তেলের মধ্যেই মনে মিশে গিয়েছে, পরে আমি দেখি যে না, আলুর সাথেই আছে। না আসলে ওটা কর্নফ্লাওয়ারটা আলু তেলের মধ্যে দিলে মানে শক্ত হয়ে যায়। আজকে আম্মুর হাতে ফ্রেঞ্চ ফ্রাইটি এত বেশি সুস্বাদু হবে আমরা কল্পনাই করি নাই। মানে ফ্রেঞ্চ ফ্রাই তো এত মজা হয়েছে কর্নফ্লাওয়ারের কারণে। আজকে কিন্তু আমরা ময়দা ব্যবহার করি নাই। ময়দাটা আমার মনে হয় যে ফ্রেঞ্চ ফ্রাই দিলে একদম ফ্রেঞ্চ ফ্রাই মজা লাগে না, আমার থেকে তো কর্নফ্লাওয়ারে ভাজা ফ্রেঞ্চ ফ্রাইগুলো বেশি মজা লাগে। সত্যি আসলে ফ্রেঞ্চ ফ্রাই তো আমি যা ভেজেছি তার এতটুকু পরিমাণ কিন্তু পাইনি, কারণ তোমরা একটা একটা করে সব খেয়ে ফেলছো, এত ভালো লেগেছে তোমাদের কাছে। হ্যাঁ, আমরা সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই হাতে চলতে খেয়ে ফেলছিলাম, তারপরে আম্মু লুকিয়ে রেখেছে আমাদের থেকে, বলে যে তোমাদের সামনে রাখলে এখন তোমরা সবই খেয়ে ফেলবা। আর এরপর আমরা একটা সস বানিয়ে নিয়েছি। আর এই সসটা বানানোর জন্য প্রথমে দিয়েছিলাম মেয়োনিজ, আর এরপর দিয়েছি টমেটো সস। দুইটা সসকে একসাথে করে এই সসটা বানিয়ে নিয়েছি বার্গারের জন্য। আজকে আমরা বানাবো KFC স্টাইল বার্গার, আর ওটার ভিতরেই আমরা মুরগি মাংসগুলো দিব। এই জন্য আমরা মুরগির মাংসটাকে এরকম ছোট ছোট করে কাটিয়েছি। হ্যাঁ আসলে মুরগি মাংসটা আমাদের যেহেতু মিনি বার্গার, এটা তো মিনি বার্গারের জন্য তো মিনি মাংসের টুকরোই প্রয়োজন, তাই না? হ্যাঁ, এই জন্য আমি আম্মুকে বলেছি আম্মু মাংসের টুকরোগুলো একদম ছোট ছোট করে কাটবে, আর আমরা মাংসগুলোকে ভাজবো ছোট ছোট করে। আর কারণ আমরা আজকে ভাবছিলাম যে মিনি বার্গার বানাবো, আসলে মিনি বার্গার বানানোর প্ল্যান ছিল না, প্ল্যান তো বড় বার্গার বানানোর প্ল্যান ছিল, কিন্তু এই বনগুলো আমরা পাইছি, বড় বনটা পাইনি। এই জন্য বড় বনটা পাইনি, তোমার আব্বু ভুলে বনটা নিয়ে আসছে। হ্যাঁ, এই সব কিছু আব্বুই করছে। আর এখন আমরা আর কী করবো, এই জন্য আমরা মিনি বার্গারই বানিয়ে ফেলেছি। আর লেটুস পাতাও তো এই সিজনে পাওয়া যায় না, এই জন্য লেটুস পাতাটা স্কিপ করতে হয়েছে। আর এর বদলে আমরা এখানে শসা ব্যবহার করেছি, কারণ শসা খেতে আমাদের অনেক বেশি ভালো লাগে, শসার গ্রানটাও আমার অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ লেটুস পাতা আমি একদমই খেতে পারি না, মানে শসাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আম্মু লেটুস পাতা খেতে চায় না, কিন্তু আমরা পছন্দ করি লেটুস পাতা খেতে, কিন্তু পাই নেই, আম্মুকে বলছিলাম। আর এরপরে সবগুলো মিনি বার্গার আম্মু সুন্দর করে বানিয়ে ফেলছে শসা দিয়ে। আম্মু এখানে ভরে ভরে শসা দিচ্ছে, আম্মু সব কিছু বেশি বেশি করে ব্যবহার করতে পছন্দ করে। আসলে শসা দিলে যে কত ভালো লাগে জানো, শসা কামড় পড়লে অনেক মজা লাগে, যে যখন তুমি বার্গারটা খাইবা তখন বুঝতে পারবা। হ্যাঁ, ভালো লাগে, কিন্তু বেশি বেশি শসা দিতে আমার ভালো লাগে না, এই জন্য। আর এখানে সবগুলো বার্গার তৈরি হয়ে গিয়েছে। আর বার্গারগুলো এত বেশি টেস্টি ছিল, আপনারা একবার হলো এই বার্গারটা ঘরে বানিয়ে দেখবেন। এই বার্গারগুলো বাইরে 120 টাকা করে এক পিস, কিন্তু আমরা ঘরে অনেক সহজে একদম 50 টাকা খরচও হবে না এই বার্গারটা বানানোর জন্য। হ্যাঁ ঘরে তো কম বেশ সবারই মুরগির মাংস থাকে, তো এইভাবে বা যদি ছোট ছোট করে বানিয়ে সবাই খায় অনেক ভালো লাগে, কিন্তু মানে অনেক টাকাও বাঁচে। হ্যাঁ, আর এরপর আমরা বানাচ্ছি কিমা আলুর চপ। কিমা আলুর চপ বানানোর জন্য প্রথমে বয়েল করা আলু নিয়ে নিয়েছি, আর এরপরে আলুর সাথে দিয়ে দিয়েছি লবণ, চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়া। সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিতে হবে। আর এরপরে একটা একটা ছোট ছোট লিচি কেটে কেটে এর মাঝখানে কিমার পুরটা দিয়ে দিতে হবে। ওই প্রথমে যে কিমার পুরটা তৈরি করেছিলাম ওই কিমার পুরটাই এখানে আমরা ব্যবহার করছি। আর এখানে আমি এত বড় বড় করে পেঁয়াজ কেটেছি যে আম্মু এখানে আমাকে বকাবকি করছিল, বলছে তুমি এত বড় বড় কেন পেঁয়াজ কাটছো, এখন দেখো সব কিছু বের হয়ে যাচ্ছে পেটে। আসলে আমি ছোট ছোট করে কাটতেই পারি না। আমি ওকে অনেক বকাবকি করেছি, কারণ আমি চেয়েছিলাম পেঁয়াজটা আমি কেটে দেই, ও বললো যে না আমি কাটতে পারবো। আর চালাকি করে বড় বড় করে পেঁয়াজ কেটে আমি একটা পেঁয়াজও আমি কিন্তু এই পুরের সাথে দিতে পারি নাই, কারণ পেঁয়াজগুলো এত খাড়াই হয়ে আছে যে আলু ভেদ করে পেঁয়াজ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ আম্মু, তুমি কিন্তু আমাকে অনেক বকছিলে এই সময়। হ্যাঁ সত্যি বকেছি, আমরা এখানে এত কষ্ট করে মরছি, আর ওদিকে যার বার্থডে বয়ের কিন্তু কোনো খোঁজ খবর নেই, সে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। হ্যাঁ, আমরা ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত কষ্ট করছি। আর এখানে এই পেঁয়াজগুলো তো দিতে পারলো না, এরপর কিছু করার নাই, এরপর আম্মু কিমাটা দিয়ে বানিয়েছি, কিন্তু এত বেশি মজা হয়েছে। আমরা তো ওই দিন আর খেতে পারি নাই কিমা আলুর চপটা, পরের দিন সকালে খেয়েছি। আর ওটা আম্মু আমাদেরকে নান রুটি দিয়ে দিয়েছে, অনেক বেশি টেস্টি ছিল। আমি তো বলছি যে আম্মু একবার বানাবা, আজকে তো কম করে বানিয়েছো।
তিশা, ইদানিং খেয়াল করেছো আমরা কিন্তু সব বেশিরভাগ নাস্তা এখন ঘরে বানাই খাই, হোটেল স্টাইলের নাস্তাগুলো, তাই না? হ্যাঁ, আমরা ঘরেই বানিয়ে খাই, কারণ আমরা এখন ঘরে বানাতে এগুলো বেশি এনজয় ফিল করি। বাইরে থেকে কিনে আনলে আমাদের থেকে ভালো লাগে না। হ্যাঁ, সত্যি বলেছ। আর বাইরে থেকে কিনে এলে অনেক টাকাও খরচ হয়। আমরা তো একটু হিসাবি মানুষ, কি বলো? হ্যাঁ, আমি তো বেশি হিসাবই। আর এখন এখানে আমরা পাস্তা বয়েল করে নিয়েছি। আমরা না পাস্তা বয়েল করা পাতিলই খুঁজে পাচ্ছিলাম না। তারপর আম্মু বলে যে আর খোঁজাখুঁজি দরকার নেই, তাড়াতাড়ি প্রেশার কুকারে বসিয়ে দাও, এটাতে তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। আপনারা কিছু মনে করবেন, এটা আম্মুর আইডিয়া। আর এই পাশে আমরা ফ্রাইড রাইসের জন্য চালও বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আর ওই চালটা হাফ সিদ্ধ করে নিব, ফুল সিদ্ধ তো করা যায় না ফ্রাইড রাইসে, হাফ সিদ্ধ করে নিব। আর এখানে আমি পাস্তাতে একটু লবণও দিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি দ্রুত সিদ্ধ হয়ে যায়, কারণ আমাদের তাড়াহুড়া হয়ে গিয়েছিল, মানে একদম টাইমের মধ্যে ভিডিও শেষ করতে হবে, এই জন্য আমরা তাড়াতাড়ি করছিলাম। আমি একটা কথা বলি যে আমি যখন এই পর্যায়ে এসে কাজগুলো করতেছিলাম, তখন যে জানেন না এত খারাপ লাগতেছিল, তখন আমরা দুজনের সাথে তর্ক লেগে গেছি যে কি একটা অবস্থা, মানে আমরা এতটা টায়ার্ড হয়ে গেছি। অনেকগুলো নাস্তা একসাথে বানানো আসলে অনেকটাই কঠিন কাজ, তাই না? হ্যাঁ, আমরা লাইফে ফার্স্ট টাইমে তো বেশি খাবার একসাথে তৈরি করছি, এই জন্য হয়তো আমাদের খারাপ লেগেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পাস্তার জন্য পুর তৈরি করছিলাম। এখানে প্রথমে পেঁয়াজ দিয়েছি, এরপরে গাজর, ভুট্টা, চিলি ফ্লেক্স, আর এখানে দিয়েছি সবুজ মরিচ, তারপর জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মুরগির মাংস, সব কিছু একসাথে দিয়ে আমি ভালোভাবে একটা পুর তৈরি করে নিব। আর এই পুরটাই আমি পাস্তার সাথে ব্যবহার করব। এদিকে আমি পুর তৈরি করতে করতে আম্মুর এদিকে চালটাও বয়েল হয়ে গিয়েছে। এখন আম্মু চালটাকে ভালোভাবে স্টিম করে নিবে। আর এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। এগুলো কিন্তু ধনিয়া পাতা, এগুলো আমাদের বাংলাদেশেই মনে পাওয়া যায়। আমি তার কোনো কান্ট্রিতে এরকম ধনিয়া পাতা ব্যবহার করতে দেখি নাই। এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের বিলাতি ধনিয়া পাতা। বিলাতি তুমি চিনো? এগুলোর নাম হচ্ছে বিদেশি, কিন্তু এগুলো বাংলাদেশি ধনিয়া পাতা। হ্যাঁ, এই ধনিয়া পাতাগুলো না কেমন জানি পাতার মতো দেখতে, এগুলো আসলে কিন্তু ধনিয়া পাতা। আর এরপর আমি পুরটাকে অর্ধেকটা বাটিতে নিয়ে নিয়েছি, কারণ আর বাকি অর্ধেকটা দিয়ে আমরা স্যান্ডউইচ তৈরি করব, এই জন্য। আর এরপর দিয়ে দিচ্ছি পাস্তা। আমি কিন্তু আজকে একটু অন্যরকম করে পাস্তা তৈরি করছি, আপনারা কিছু মনে করবেন না। আর এই পর্যায়ে এসে আম্মু তো ওই সময় আমার ক্লিপটা দেখে নাই, আম্মু একটু কাজ করছিল। আমি যে এত কম টমেটো সস দিয়েছি, আম্মু আমাকে ভিডিও দেখতে দেখতে বলছে তুমি এত কম টমেটো সস কিভাবে দিলা। এই জন্য তো বলি কি যে পাস্তার মধ্যে মনে হয় কিছু একটা কম হয়েছে। তুমি একদিকে তো লবণ কম দিছো, তার উপর আবার তুমি একদম কিপটার মতো সস দিছো। আম্মু বলে তোমার জায়গায় আমি হইলে এখন বোতলে হাফ অংশ ঢালে দিতাম, টমেটো সস এত বেশি দেওয়া লাগে পাস্তায়। আর এখানে আমি হোয়াইট সস তৈরি করছি। হোয়াইট সস তৈরি করার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি তেল, আর এরপর দিয়ে দিচ্ছি ময়দা, আর ময়দার সাথে একটু লবণ ছিল, আর এরপর একটু দুধ দিয়ে আমি এই হোয়াইট সসটা তৈরি করে নিচ্ছি। আর আম্মু এখানে আমাকে টমেটো সসের জন্য অনেক বকাবকি করছিল, বলতো তুমি এত কম টমেটো সস কীভাবে দিলে, আমি যদি ওই সময় দেখতাম তাহলে আরও বেশি দিয়ে দিতাম। সত্যি আসলে এত কম টমেটো সস ও না সব জিনিসে একটু বেশি কিপটামি করে, এতটা কিপটা হওয়া ঠিক না, কিন্তু বলে দিলাম। ও নিজেই আমার হাতে সস আনাইছে, বলছে আজকে একটু বেশি সস লাগবে, আর নিজেই এখন কিপটামি করতেছে। আমার থেকে দিতে খারাপ লাগে, আমি জানি না কেন। আর এরপরে আমি হোয়াইট সসটাই পাস্তার উপরে দিয়ে দিব। এই তো কি সুন্দর আমার হোয়াইট সসটা তৈরি হয়ে গিয়েছে। এরকম কনসিস্টেন্সি এরকম ঘনই থাকতে হবে, আর এই ঘন থাকলেই আপনার পাস্তাটা বেশি টেস্টি লাগে। আর আমি জানি না আমার হোয়াইট সসটা কেন আজকে হলুদ হলুদ দেখাচ্ছে ক্যামেরাতে, আসলে কিন্তু এটা সাদা সাদা হয়। আর এরপরে এটা ভালোভাবে পাস্তার উপর আমি ঢেলে দিচ্ছি সুন্দর করে। আর এইভাবে পাস্তাটা কিন্তু অন্যরকম লাগে, খুবই মজা লাগে। আমরা তো চুলার উপরে দিয়ে অনেকভাবে নুডলসের মতো কিছুটা করে ফেলি, তাই আপনারা যখন এইভাবে কোনো সময় পাস্তা বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা হয়। এটা একটা স্বাস্থ্যসম্মত খাবার। হ্যাঁ, আমরা এখানে চিলি ফ্লেক্স দিয়েছি। এখানে অরিগ্যানো দেওয়ার কথা ছিল, কিন্তু ওটা আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না, এই জন্য আমরা চিলি ফ্লেক্স দিয়েই ডেকোরেশনটা করেছি। আর আমাদের পাস্তা তৈরিও শেষ। এখন আমরা তৈরি করবো ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইস তৈরি করার জন্য আম্মু প্রথমে তেল গরম করে নিয়েছে, আর এরপর এখানে দিয়ে দিয়েছে মুরগির মাংস, পেঁয়াজ কুচি হাফ কাপ, গাজর কুচি এবং 1 চামচ পরিমাণ চিলি, আর এখানে দিয়ে দিয়েছে ভুট্টা আম্মু 2 কাপের মতো করে দিয়েছে, একটু বেশি করেই ভুট্টা দিয়েছে। আর ভুট্টাটা কিন্তু আমরা আগেই সিদ্ধ করে রেখেছিলাম, এখানে সিদ্ধ ভুট্টাটা ব্যবহার করতে হবে। আর এরপর ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ এগুলোকে সতে করে নিতে হবে। আর এরপর দিয়ে দিয়েছি লবণ হাফ চামচ, আর চিলি ফ্লেক্স হাফ চামচ।
তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে যখন একটু সিদ্ধর মতো হয়ে আসছে তখন একটু সস দিয়ে দিলাম। আমি কিন্তু বেশি করে সস দিয়েছি, তারপর আরও বেশি সস দিয়েছি, কিন্তু সেটা আমার মানে স্কিপ হয়ে গেছে। কিন্তু ও এখন ভিডিওতে সসটা দেখে হায় আল্লাহ তুমি এত সস দিয়ে দিছো। এই জন্যই তো আমি বলি আমার সসের বোতলটা শেষ কিভাবে হলো। আমি সসের বোতলটা লুকিয়ে লুকিয়ে রাখছিলাম, কিন্তু পরে দেখি যে অর্ধেক হয়ে গেছে। আমি বলি আম্মু তুমি কোথায় সস ব্যবহার করছো, অর্ধেক কীভাবে হয়ে গেছে এটা। আর এরপর আম্মু চাউলও এখানে দিয়ে দিয়েছে, ডিম স্ক্রাম্বল করেও আম্মু দিয়ে দিয়েছে। ফ্রাইড রাইসের সাথে আমাদের ডিম খেতে অনেক বেশি ভালো লাগে এই জন্য। আর আমি সসটা কেন লুকিয়ে রাখি এটার একটা কিন্তু গোপনীয় আছে। আম্মু যখন সকালবেলা রুটি তৈরি করে আমি একটু একটু চুরি করে সস দিয়ে খাই, এই জন্য আমি লুকিয়ে লুকিয়ে রাখি এটাকে। চিন্তা করেন, দেখছেন নিজের জন্য ঠিক রেখে দিছে আর আমাদেরকে দিতে দেয় না। আর এখন আমি আবার এই যে কাটলেটগুলো বানাবো, আলুর কাটলেট, তো ওগুলোকে এখন একটা ডিম ফেটিয়ে ডিমের মধ্যে আমি চুবিয়ে চুবিয়ে নিচ্ছি। তারপর চুবিয়ে তারপর দিয়ে দেবো আমি ব্রেড ক্রামের উপর। ব্রেড ক্রামে দিয়ে তারপর আমি একটু চেপে চেপে দেবো। এভাবে আমি আলুর কাটলেট সবগুলো বানিয়ে নেব। এই কিমা কাটলেট অথবা কিমা কাবাব যেটাই বলেন, এটা যে এত বেশি টেস্টি হয়, মানে একবার বানালে তো আপনার আবার বানাতে এটা ইচ্ছা করবেই করবে। আমরা এখানে লম্বা লম্বা শেপ দিয়েছি, কিন্তু এটা গোলও হয় আবার বলের মতো হয়, যে কোনো শেপে আপনারা ব্যবহার করতে পারবে। কিন্তু মাঝখানে কিমাটা দিলে মানে প্রতি বাইটে এত বেশি মজা লাগে। আমরা রোজার সময় এগুলো বেশি বেশি বানিয়ে খেয়েছি না? হ্যাঁ, আমরা তো 2-3টা বানিয়েছিলাম, এই জন্য আমরা এটা বানাতে পারি। কিন্তু আপনারা এটা বানাতে একদম সাবধানে বানাবেন। আলুটাকে কিন্তু আলুটা পানি পানি হওয়া যাবে না, না? হ্যাঁ, পুরান আলু হলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, আর এরপরে আম্মু গরম তেলের মধ্যে এগুলা দিয়ে দিয়েছে কাটলেটগুলো সুন্দরভাবে। আর এই তেলটা দিয়ে কিছু মনে করবেন না, কারণ এই তেলটার ভিতরে আমরা ফ্রেঞ্চ ফ্রাই তারপরে মুরগির মাংসের ফ্রাইটাও ভেজেছি, এই জন্য তেলটা এরকম হয়ে গিয়েছে। হ্যাঁ, কালার চেঞ্জ হয়ে গেছে, লাল হয়ে গেছে, কিন্তু স্বাদটা কিন্তু একই রকমই থাকবে যেহেতু মুরগির মাংস পাচ্ছি এই জন্য। হ্যাঁ, আর এরপরে আম্মু হাই ফ্লেমে কাটলেটগুলো ভাজতে গিয়ে আমরা একটু অন্যমনস্ক হয়েছি, আমাদের কাটলেট ওই পাটে একটু পুড়ে গিয়েছে, কিন্তু টেস্টের কোনো তফাৎ হয়নি, কিন্তু পুড়ে গিয়েছে। তো সবগুলো কাটলেট এখন ভাজা হয়ে গেছে, এখন তুলে ফেলছি। তো কি সুন্দর হয়েছে দেখছেন কাটলেটগুলো। তো আসলে অনেকটা শক্ত শক্ত হয়েছে। আর এখন বানিয়ে নিচ্ছি স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ বানানোর জন্য আমি যে পুরটা রেখে দিয়েছিলাম অর্ধেকটা, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা গাজর, কিছুটা শসা দিয়ে, আর এখন মেয়োনিজ দিয়ে দিয়েছি, আর একটু সস দিয়ে দিয়েছি। দিয়ে একটু কিছুটা লেচে নিয়েছি। তো আমি লবণও একটু দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, তো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা মেখে নিয়েছি। আর ভুট্টাও দিয়েছি সাথে, যে পুরটা ছিল পুরের সাথেই ভুট্টাটা ছিল। তো এখন আমি রুটিগুলো নিয়ে তারপরে কিছু কিনারটা কেটে নেব, কারণ রুটিগুলোর কিনারটা কেটে নিলে স্যান্ডউইচটা খুব সুন্দর লাগে, তাই না? হ্যাঁ, স্যান্ডউইচ বানানোর সময় যদি আপনি রুটির পাশটা একদম কেটে নেন তাহলে স্যান্ডউইচটা অনেক বেশি ভালো লাগে। আম্মু আগে কী করতো, আলসামি করে রুটির পাশটা না কেটে আমাদেরকে স্যান্ডউইচ দিয়ে দিত। আমার থেকে এত বাজে লাগতো, মানে একদমই ভালো লাগে না রুটির পাশটা না কাটলে স্যান্ডউইচটা খেতে। হ্যাঁ সত্যি, আসলে আমি আসলে পাঁচটা দিয়ে আর কি করব বলেন, এই জন্যই আমি ওগুলো আসলে রেখে দিতাম, সত্যি কথা বলতে এটাই। তো যাই হোক, আসলে এটা পাঁচটা রাখলে তেমন একটা ভালো হয় না। এখন আমি আম্মুকে বলছি যে পাশগুলো আমরা জমিয়ে জমিয়ে তারপরে বেড ক্রামস তৈরি করে ফেলবো। আর আম্মু তো আমাকে বেড ক্রামস তৈরি করতে না দিয়ে আম্মু এত বেশি খিদা লেগছে যে আম্মু এখান থেকে কুদুর কুদুর পুট নিয়ে আম্মু নিজেই সাইডগুলো খেয়ে ফেলছে। সত্যি আসলে সারাদিন আজকে কিছুই খাওয়া হয়নি, কারণ অনেক কাজ হয়েছে। কাজগুলো করতে করতে একটার পর একটা কাজ করতে করতে অনেকটা সময় লেগে গেছে। আমরা দুইজন কিছুই খেতে পারিনি, আমরা এমনিই কিন্তু এখন আছি। তো যাই হোক, আমরা আশা আছি যে সেই সময়টা কখন আসবে আর আমরা সবাই মিলে একটু খাবো। হ্যাঁ, আর এখানে আমরা স্যান্ডউইচটা তৈরি করার আগে আমরা গোসল করে ফেলেছি, কারণ আমাদের অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল। এখন কিন্তু বিকাল 3টা বাজে আর আমরা এখন স্যান্ডউইচ তৈরি করছি। আর সকাল থেকে আমরা এই কাজগুলো করছি, এই জন্য অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এই সময় তো আমি আর আম্মু ঝগড়াও লেগে গিয়েছি। আমি বলছি তুমি এত আস্তে আস্তে স্লো স্লো কাজ কেন করছো, তাড়াতাড়ি কাজ করো, তাড়াতাড়ি শেষ করো। আম্মু আমাকে বলছিল আর তাড়াতাড়ি করে কীভাবে শেষ করবো, আস্তে আস্তেই তো করতে হবে। আর এখন দেখেন আমরা কি সুন্দর স্যান্ডউইচের পাশে এই যে আলু ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিয়েছি আর সুন্দর করে ডেকোরেশন করেছি। আর সবচেয়ে আমাদের আকর্ষণীয় জিনিস কি বলতো? সবচেয়ে আমাদের আকর্ষণীয় জিনিস হচ্ছে আজকে কেক, কারণ এই কেকটা আমি লাইফের ফার্স্ট টাইম বানিয়েছি। এটা আমার জীবনের প্রথম কেক, আর এতটা পারফেক্ট হয়েছে আমি তো ভাবতেই পারিনি কারো জীবনের প্রথম কেক এত বেশি পারফেক্ট হয়। সত্যি আসলে কেকটা যে আমার কত ভালো লেগেছে। তা আমরা আজকে আম দিয়ে কেকটা তৈরি করেছি, মানে কেকের উপরে আমরা আম দিয়ে সেটা ইয়ে করেছি না।
হ্যাঁ, আর আব্বু কেক আনতে চাইছিল, কিন্তু আমি আব্বুকে মানা করেছি, বলেছি যে আমি তামিমের জন্য কেক তৈরি করব। আর আমি ম্যাঙ্গো ফ্লেভারে কেক তৈরি করেছি, কারণ ও ম্যাঙ্গো ফ্লেভারটা পছন্দ করে। তা না হলে আমি চকলেট ফ্লেভারই তৈরি করতাম। আর এই ম্যাঙ্গো ফ্লেভারটা তৈরি করার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে। প্রথমে আমের জেলি বানিয়ে তারপর এই জেলি দিয়ে উপরে কোটিং করতে হয়েছে, এটাকে অনেক বেশি পরিশ্রম ছিল। আমার তো 3-4 ঘন্টা কষ্ট করতে হয়েছে এটার জন্য। আমি তো ভয়ই পাচ্ছিলাম, কেক বানাতেই চাচ্ছিলাম না। আম্মু আমাকে বলে যে বানাও, তুমি পারবা, বানাও। তো খাবারগুলো অনেক পছন্দ হয়েছে আমার ছেলের, ও অনেক খুশি হয়েছে। প্রথমত বলেছে যে না না কিছু করতে হবে না, করতে হবে না, কিন্তু যখন খাবারগুলো তৈরি করেছি তখন দেখে যে ও কতটা খুশি হয়েছে, এটাতে আমার মন ভরে গেছে। হ্যাঁ, ও অনেক বেশি খুশি হয়েছিল। ও প্রথমে বেশি পছন্দ করছে বার্গারটা, আর এরপর আমার কেকটা বেশি পছন্দ করছে। কারণ আমি তো জানি ও যে ম্যাঙ্গো ফ্লেভারে কেক পছন্দ করে, এই জন্য আমি ইচ্ছা করেই ম্যাঙ্গো ফ্লেভারে তৈরি করেছি। আর আপনাদেরকে সব খাবারে একটা ফাইনাল লুক দেখিয়ে দিয়েছি, কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর এখানে আম্মু বলছে ও কি জামা পরবে, আমি তো জানিই না। ওরা আসলে একটু খুঁতখুঁতে স্বভাবের, ও যে কোনো জামা কাপড় পরে না, ও অনেক বেছে বেছে জামা কাপড় পরে। ও সব কিছুতেই খুঁতখুঁতে স্বভাব। ও যেরকম ধরেন আমরা জন্মদিনে একজন আরেকজনকে উপহার দেই, এই উপহার দেওয়াটাও পছন্দ করে না। তো এই জন্য ওর জন্য আমরা কোনো উপহারও আনিনি, আর ও কাউকে উপহার দিতে পছন্দ করে না। মানে জন্মদিন জন্মদিন বলতেই ও কোনো কিছু পছন্দ করে না। হ্যাঁ, আপনারা হয়তো ভাববেন আমরা ওকে গিফট কেন দিলাম না। আসলে ও গিফট নিতে পছন্দই করে না, ও রাগারাগি করে গিফট নিলে, মানে ওর এটা একদমই পছন্দ না। এই জন্য আমি বলছি থাক, তোকে গিফট দিব না, তইলে তোকে আমরা খাবার বানিয়ে খাওয়াই। ও বলে যে ঠিক আছে তাইলে, মানে ও খাবার খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই তো আর সবচেয়ে বিশেষ ব্যক্তি যা যা বানানোর সময় আমি লবণই দেই নাই, আর ওরা আমাকে কেউ বলেই নাই যে আমি পাস্তায় লবণ দেই নাই। আমি তখন খাই বলে কিটা কি খাচ্ছ, এটা তো লবণই নেই। ওই সময় পর্যন্ত ওরা খাওয়া শেষও করে ফেলছে। ওরা ভাবছে যে পাস্তাটা বোধহয় এরকমই হয়। ওরা লবণের স্বাদটাই বুঝে নাই। হ্যাঁ, ঠিক বলছো। আমি বলি তোরা তোরা পাস্তা কিভাবে খেয়ে ফেলছোস, পাস্তা লবণ টবণ ছাড়া। আমি তো লবণ দিতেই ভুলে গেছি। সত্যি আসলে ছেলে মানুষরা না, কিছু কিছু ছেলেরা আছে অন্যরকম। ও অনেক ভালো মানুষ, যার কারণে তোমাকে কিছু বলে নেই। হ্যাঁ, যেহেতু জানে যে বোন বানিয়েছে, এই জন্য কিছু বলে নেই, দোষ ধরে নেই। আর আমি এক ফোঁটা লবণ ছিল না আমাদের পাস্তার মধ্যে। আমি পরে আম্মুকে বলছি যে আম্মু ওভেনে আমাদের লবণ দিয়ে আবার গরম করতে হবে, অথবা না হলে আমরা এটা খেতেই পারবো না। আলহামদুলিল্লাহ, সবগুলো খাবার আমাদের অনেক বেশি টেস্টি হয়েছে। আর তামিমের জন্মদিনে তো আমি অনেক খাবার তৈরি করেছি, আমার জন্মদিনে কে তৈরি করবে? তোমার জন্মদিনও আমি তৈরি করব, আর তুমি যা চাও তাই বানাবো। হ্যাঁ, আমার জন্মদিনে আম্মু আমাকে সব কিছু বানিয়ে দেয় যেটা আমি খেতে চাই। আর আমাদের সবার জন্মদিনে আম্মু বানায়, কিন্তু এখানে হয়তো একজন মানুষকে আপনার মিস করবেন, আব্বুকে আমরা বলেছিলাম আসতে, কিন্তু আব্বু আমাদের সময় মতো আসতে পারে নাই। মানে ওই সময়টাতে আসতে পারে নাই, আমাদের তো ব্লগ শেষ করতে হবে, এই জন্য আমরা আর কি করবো, আব্বুকে ছাড়াই আমাদের ব্লগ শ্যুট করতে হয়েছে। পরবর্তীতে ওর জন্য রেখে দিয়েছি, ও এসে পরে রাত্রে খেয়েছে, অনেক প্রশংসা করেছে, কিন্তু সেই স্ক্রিপ্টটা নিতে পারিনি যেহেতু বাচ্চারা সবাই ঘুমাই গেছে। হ্যাঁ, আব্বু অনেক রাত করে আসে তো এই জন্য। আর এখানে তামিমকে বলছি আমার কেকটা কাটো, আমাদের এখন সব খাবার খাওয়া শেষ, এই জন্য আমরা এখন বলছি কেকটা কাটো। এখন দেখি যে ও এত পছন্দ করবে, আমি ভয়ে ভয়ে ছিলাম যে ও পছন্দ করবে নাকি করবে না আমার কেকটা। ও আসলে কেকটা অনেক পছন্দ করেছে, আর ও কিন্তু কেক কাটও পছন্দ করে না। তারপরে আমি অনুরোধ করে বলেছি যে কেকটা একটু কেটে দাও, কিছু করতে হবে না। তখন ও কেকটা কাটার পর ও কেকটা খেয়ে যে প্রশংসা করেছে, সব খাবারের চেয়ে নাকি কেকটাই ওর বেশি ভালো লেগেছে। হ্যাঁ, আর কাটার স্টাইল দেখে তো আপনারা বুঝতে পারছেন যে আমার কেকটা কতটা বেশি সফট হয়েছে। মানুষের জীবনে যে ফার্স্ট কেক এত বেশি ভালো হয়, পারফেক্ট হয়, আমি তো কল্পনাই করতে পারতেছি না। আমার নিজেরই বিচার হচ্ছে না। আর তাসিনও এখানে আমাকে রিভিউ দিচ্ছে, বলছে তোমার কেক অনেক পারফেক্ট হয়েছে। আমরা পরে যেইটুকু কেক বেঁচেছিল ওইটুকু আমরা রাতে ফিনিশ করে ফেলেছি, আব্বুর জন্য যেইটুকু রাখছি, পরে বাকিটা আমরা ফিনিশ করে ফেলেছি। আচ্ছা, আজ এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। আর আপনাদের কাছে সবার কাছে দাওয়াত ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। অবশ্যই বলবেন, কিন্তু না হলে হয়তো আমাদের মন খারাপ হবে, কারণ আমরা অনেক কষ্ট করে ব্লগটা বানিয়েছি। আল্লাহ হাফেজ।